মিস্টার রণবিজয়, আমি শেষবার জিজ্ঞেস করছি, সন্ধেবেলা তুমি বাড়ি আসছো কি না? ও ডার্লিং, আগে নিজের পায়ে তো আমাকে দাঁড়াতে দেবে। মিস্টার রণবিজয়, যদি সন্ধেবেলা তুমি বাড়িতে না আসো আর আমার বাবা যদি অন্য কারোর সঙ্গে আমার বিয়ে ঠিক করে দেয়, তুমি দেখে নিও আমি তোমার এমন অবস্থা করব কি তুমি নিজের পায়ে দাঁড়ানো তো দূরের কথা, জগিংও করতে পারবে না। আরে প্রীতি শোনো, আমি তো ইয়ার্কি করছিলাম শোনা। আরে বাবা, আঙ্কেলের সঙ্গে কখন দেখা করতে যেতে হবে? আর বাড়ি আসছো? অফকোর্স। আর তোমার কাজ? আমি চাকরি পেয়ে গেছি। কি? হ্যাঁ। সত্যি? হ্যাঁ। কোথায়? আর তুমি তো আমাকে বলোইনি। আরে ডার্লিং, সেই জন্যই তো আমি তোমাকে পার্কের বদলে এখানে নিয়ে এলাম। এখানে কেন? আমার নতুন অফিস দেখানোর জন্য। কোথায় তোমার অফিস? দেখাও না। ওই যে। ও মাই গড, ডেড বডি। স্যার, হতে পারে এই মানুষটা আত্মহত্যা করেছেন। আরে যদি গলায় ফাঁস দিয়েই মরার হতো সেটা বাড়িতেও করতে পারতো। এরকম দুটো উঁচু উঁচু বিল্ডিং এর মাঝখানে ঝোলাটা ইললজিক্যাল লাগছে আমার। কিন্তু স্যার, এটা যদি খুন হয় তাহলে তো খুনি এই লাশটাকে অন্য কোথাও লুকিয়ে দেবে। এইভাবে শহরের মাঝখানে লাশটাকে ঝুলিয়ে রাখবে কেন? শ্রেয়া, লাশ লুকোনো সব খুনের উদ্দেশ্য থাকে না। আলাদা আলাদা খুনির মাথার মধ্যে আলাদা আলাদা রকমের পাগলামি থাকে। সাবধানে। সাবধানে। শরীরে কোনো চোট বা আঘাতের চিহ্ন তো দেখতে পাচ্ছি না। স্যার, তাহলে মারা গেল কি করে? স্যার, হতে পারে একে এখানে ঝুলিয়েই মেরেছে। একটা জ্যান্ত লোককে এইভাবে দুটো উঁচু বিল্ডিং এর মাঝখানে ঝোলানোটা খুব সহজ কাজ নয় শ্রেয়া। লোকটা ভয় পেয়ে যাবে, চেঁচাবে, আর নিজেকে বাঁচানোর চেষ্টা তো করবেই। স্যার, তার মানে এর মৃত্যুটা অনেক আগেই হয়ে গেছে, তারপর খুনি এই লাশটাকে উপরে টাঙিয়ে দিয়েছে। হতেও পারে সেটা নিখিল। একজন লোককে এইভাবে ঝোলানো কোনো একজন লোকের পক্ষে সম্ভব নয়। দু তিনজন নিশ্চয়ই জড়িত এই কাজটায়। হ্যাঁ স্যার, একটা লাশ এখান থেকে ওখানে নিয়ে যাওয়া, ওখানে ঝুলিয়ে দেওয়া, এই পুরো ব্যাপারটা কেউ না কেউ তো দেখেই থাকবে। স্যার, পকেটটা একদম ফাঁকা, মোবাইল, পার্স কিছু নেই। এই লোকটার হাতে দামি ঘড়ি পরা আছে, তার মানে খুনটা লুট করার জন্য হয়নি আদৌ। শ্রেয়া, নিখিল, এই বিল্ডিং এর ছাদে গিয়ে দেখো তো। খুনে নিশ্চয়ই কোনো না কোনো প্রমাণ তো রেখে গেছেই এই বিল্ডিংটার ছাদে। দড়ি এখানে এই বিল্ডিং এর ছাদে বাঁধা হয়েছিল, তার মানে খুনি লাশটা নিয়ে এখানেই এসেছিল আগে। স্যার, স্যার, সামনের ছাদ থেকে এই অ্যাঙ্গারটা পাওয়া গেছে। অ্যাঙ্কার? ও, তার মানে খুনি এই অ্যাঙ্কারটাকে রোপ গানের সাহায্যে ওই বিল্ডিং এর ছাদে ছুঁড়ে দিয়েছিল, আর তারপরে এই পুলিশ সাহায্যে লাশটাকে দড়ি দিয়ে বেঁধে মাঝখানে ঝুলিয়ে দিয়েছে। অনেক বড় প্ল্যান করেছে দেখছি খুনিটা। হ্যাঁ, শুধু লাশটাকে ঝোলানোর জন্য। কিন্তু এসব করে কি প্রমাণ করতে চায় ও? স্যার, স্যার, এ হলো শম্ভু, এই বিল্ডিং এর সিকিউরিটি গার্ড। শম্ভু? হ্যাঁ স্যার। যে লাশটা আছে নিচে, তুমি চেনো ওকে? হ্যাঁ স্যার, চিনি আমি। উনি তো সুধাংশু বাবু। এই বিল্ডিং এর 7 তলায় ওনার অফিস আছে। খুনিও এই বিল্ডিং এ ছিল আর তুমিও এখানেই ছিলে। তুমি থাকতে এই সমস্ত কি করে ঘটলো? আমি বুঝতে পারছি না স্যার, কিন্তু আমি তো দেখেছিলাম সুধাংশু বাবু সন্ধ্যে 8টা অবধি ওনার অফিসে কাজ করছিলেন। 8টা বাজার পর কে কে এসেছিল এই বিল্ডিং এ? সন্ধ্যে 7:30টার পর এই বিল্ডিং এ কেউ তো আসেনি স্যার।
স্যার তার মানে হলো এই খুনি 7:30 বাজার আগেই এই বিল্ডিং এর মধ্যে ঢুকে পড়ে আর যখনই সুযোগ পায় সুধাংশুকে মেরে ফেলে। রাত 8টার পর আর কে কে ছিল এই বিল্ডিংটায় সুধাংশু বাবু ছাড়া? সুধাংশুবাবু একাই ছিলেন হয়তো। হয়তো মানে ঠিক করে মনে নেই আপনার? আসলে ব্যাপারটা হলো ম্যাডাম, আমার ডিউটি তো আসলে বিল্ডিংয়ের গেটে থাকে, আর এই বিল্ডিংয়ে অনেকগুলো অফিস আছে। দেখুন, সব জায়গায় তো আর নজর রাখা সম্ভব নয়। ছাদ তো একটাই না, তো তুমি থাকতে ওই খুনি এই বিল্ডিং এর ছাদে এলো কি করে? সোসাইটির লোকেরা সবকটা অফিসকে একটা করে চাবি দিয়ে রেখেছে, তো ওই অফিসের চাবি দিয়ে ছাদের দরজাটা হয়তো খোলা হয়েছে স্যার। কাল রাত 8টা বাজার পরে তুমি কারোর চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনেছো এই বিল্ডিং এ? না স্যার, কোনো আওয়াজ শুনতে পাইনি। যখন রাত হলেও সুধাংশু নিচে নামলো না, তুমি ওর অফিসে গিয়ে চেক করোনি? স্যার, সুধাংশুবাবু তো অনেক রাত্রির অবধি প্রায়ই কাজ করতেন, তাই আমি ভেবেছিলাম আজ হয়তো উনি নাইট ডিউটি করছেন। নিখিল, মনে হয় খুনি সুধাংশুর খুব কাছের লোক, যে খুব ভালো করে জানতো যে সুধাংশুকে কখন আর কোথায় মারতে হবে। এটা দেখতে পাচ্ছ বস? সুধাংশুর মাথার উপর এখানে কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। দেখো সালুকে, এটা কোনো আঘাতই নয়, এটা একটা ছোট্ট কেটে গেছে। তুমি বলতে চাইছো যে এই ছোট্ট কাটা থেকে সুধাংশুর মৃত্যু হয়েছে? না, এই চোটের কারণে হয়তো সুধাংশু বেহুশ হয়ে গেছিল। যদি এই চোটের জন্যই ও বেহুশ হয়ে গিয়ে থাকে, তাহলে মৃত্যু হলো কিভাবে ওর? বডিতে তো কোনো রকম অন্যরকম আঘাতের চিহ্ন নেই। বিষের থেকে। দেখলেন কিরকম ব্রিলিয়ান্ট এই সারিকা? কঠিন থেকে কঠিন প্রশ্নের উত্তরগুলি এর কাছে রেডি থাকে। এটা কি ধরনের বিষ? এথেম সান্ডাল ট্রাইঅক্সাইড। ইথিন সানডাইল ট্রাইঅক্সাইড। দেখো সালুকে, এই নামটা আমি আগে কোথাও শুনেছি মনে হয়। ইথিন সানডাইল ট্রাইঅক্সাইড। আচ্ছা, এটা সেই বিষটা না, স্লো পয়জন, যেটা অবিনাশ কুমারের কেসে ব্যবহার হয়েছিল? দেখেছ, একে বলে স্মৃতিশক্তি। কামাল প্রদ্যমান, তোমার স্মৃতিশক্তি এখনো চিতাবাঘের মতো। এটা সেই স্লো পয়জন, সেইটা যার কারণে মানুষের মৃত্যু হতে কম করেও 4-5 ঘন্টা লাগে। মানেটা হলো ডক্টর সালুকে যে খুনি সুধাংশুকে প্রথম বিষ দেয়, তারপর ওকে ছাদে নিয়ে যায় আর কোনো ভারী জিনিস দিয়ে ওকে মেরে অজ্ঞান করে, আর তারপর কোনো দড়িতে ঝুলিয়ে দেয়। কিন্তু স্যার, খুনি এতটা ঝামেলা কেন পোহাবে? ও চাইলে সুধাংশুকে অনেক সহজেই মারতে পারতো, তাই না? তিলে তিলে ও মারতে চেয়েছিল সুধাংশুকে, তিলে তিলে। নিশ্চয়ই কোনো সাইকো কিলার। স্যার, আমার মনে হচ্ছে এই খুন কোনো নিজেদের শত্রুতার কারণে হয়েছে, না হলে কাউকে মেরে ওপরে ঝুলিয়ে দেওয়ার আর তো কোনো রকম কারণ পাচ্ছি না। হ্যাঁ অভিজিৎ, ঠিকই বলেছো তুমি। আর তাছাড়া যে পদ্ধতিতে খুন করেছে, মনে হয় খুনি কিছু বলতে চাইছিল, তাই না? হয়তো কাউকে হুমকি দিচ্ছে। আর প্ল্যানিংটাও খুব জোরালো মনে হচ্ছে স্যার। প্রথমেই এই অফিসের বিল্ডিংয়ে গিয়ে লুকিয়ে পড়েছিল, আর যখনই সুযোগ এলো নিজের কাজ করে ফেললো। আচ্ছা, মাউন্টেনারের এই যে জিনিস যেটা পাওয়া গেছে, তাতে কিছু জানতে পেরেছো? কোন দোকান থেকে কেনা হয়েছে? স্যার, দোকানের ঠিকানা পেয়ে গেছি, আন্ধেরিতে। আন্ধেরিতে? যাও ওই দোকানে গিয়ে খোঁজ নাও কে কিনেছিল ওই মাউন্টেনারের জিনিসপত্র। আর অভিজিৎ, সুধাংশুর স্ত্রীর সঙ্গে দেখা করো, আর ওর কাছে সুধাংশুর ব্যাপারে সবকিছু জেনে নাও, সবকিছু। বসো, আমি আসছি। মাফ করবেন, আমরা আপনার অবস্থা বুঝতে পারছি, কিন্তু সুধাংশুর খুনির কাছে পৌঁছানোর জন্য আমরা আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। আচ্ছা বলুন দিদি। ইনি? স্যার, ও আমার বোন নিশা। আচ্ছা, সুধাংশুর ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন? আই মিন, কোনো বিশেষ ব্যাপার? স্যার, বিশেষ মানে, হ্যাঁ, ও উচ্চতাকে খুব ভয় পেত। উচ্চতাকে ভয় পেত? তাহলে তো এই ব্যাপারটা খুনিও জানতো।
আচ্ছা, শেষের কিছুদিন সুধাংশু কোনো বিশেষ ব্যাপার নিয়ে চিন্তিত ছিল? হ্যাঁ, ও টাকার জন্য খুব চিন্তা ছিল। টাকার জন্য মানে? কেন? জানি না স্যার, কিন্তু প্রত্যেক মাসের প্রথম শুক্রবার ও ব্যাংক থেকে অনেক টাকা পয়সা তুলতো স্যার। আর এই টাকা ও কোথায় যে দিত? প্রত্যেক মাসের প্রথম শুক্রবার? হ্যাঁ স্যার। কত কত টাকা তুলতেন? 1,40,410 টাকা। হ্যাঁ, কি 1,40,410 টাকা প্রত্যেক মাসে? হ্যাঁ স্যার। স্যার এই ব্যাপারটা কি? সুধাংশু বাবুকে আবার প্রতি মাসে ইএমআইয়ের কোনো কিস্তি শোধ করতে হতো না তো? না স্যার, একদম না। তো উনি প্রত্যেক মাসে এত টাকা দিয়ে করতেন কি? আমি জানি না। আপনি জিজ্ঞেস করেননি কখনো? আমি অনেকবার জানার চেষ্টা করেছিলাম, কিন্তু প্রত্যেকবারই ও এড়িয়ে যেত। জামাইবাবুর এত টাকার দরকার ছিল যে একবার তো আমাকেও জিজ্ঞেস করেছে যে আমি ওনাকে কত টাকা ধার দিতে পারি। আচ্ছা, তাহলে সুধাংশুর এই টাকা পয়সার এত দরকার ছিল কেন? প্রত্যেক মাসে 1,40,410 টাকা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। কি চাই বলুন স্যার? হাইকিং টাইকিং করেন কি? হ্যাঁ, কখনো কখনো করি। হাইকিং এর সমস্ত জিনিস পাওয়া যায় এখানে। এমনিতে কিছু জিনিস তো আমরা সঙ্গে নিয়ে এসেছি। কেন? আমরা সিআইডি থেকে। সচিন, এই দেখুন, আর দেখে বলুন যে এই জিনিসগুলো আপনার এখান থেকে কেনা হয়েছে কিনা। হ্যাঁ স্যার, এই জিনিসগুলো রাশিয়ায় বানানো হয় আর শুধু আমার দোকানেই পাওয়া যায়। আপনি বলতে পারেন কে কিনেছিল এটা? কেন, কোনো গোলমাল হয়েছে কি? একটা খুন হয়েছে। খুন? হ্যাঁ, এটা দিয়ে খুন হয়েছে। স্যার, এটা তো পাহাড়ে ওঠার জিনিস, কোনো চাকু বন্দুক তো নয় এটা। সেটা তো ঠিক, কিন্তু ব্যাপারটা হলো খুনির আজকাল খুন করার নতুন নতুন উপায় বের করছে। আপনি রেজিস্টারগুলো চেক করুন, কম্পিউটারে দেখুন, বলুন কাকে বিক্রি করেছেন। এই জিনিসটার উপর যে ব্যাচ নাম্বার আর স্টিকার আছে সেটা সরিয়ে দেওয়া হয়েছে। এখন এটা বলা মুশকিল যে কে এটা কিনেছে। কোনো মুশকিল টুশকিল হবে না। আমাদের এটা বলবেন না যে সারা শহরে এই জিনিস কেনে। মাসের মধ্যে 1-2জনই কেনে হয়তো। কবে কেনা হয়েছে স্যার এটা তো জানা দরকার। গত 1 বছরে কে কে কিনেছে দেখুন। ওকে স্যার। পেয়ে গেছি স্যার, 10 জন লোক। দেখেছেন, মাত্র 10 জন। এই 10 জনের নাম, ঠিকানা, ফোন নাম্বার তো পাওয়াই যেতে পারে। শুরু করুন। কাল সুধাংশু নিজের অফিস থেকে অল্প সময়ের জন্য বাইরে গিয়েছিল? হ্যাঁ, দুপুরবেলা। আর স্যার যখন বেরিয়েছিলেন অফিস থেকে ওনার কাছে একটা ব্যাগ ছিল, কিন্তু যখন উনি ফিরে এলেন তখন ওই ব্যাগটা ছিল না। স্যার, নিশ্চয়ই ওই ব্যাগে সেই অ্যামাউন্টটাই ছিল। হতে পারে। আচ্ছা, ও ঠিক কটার সময় গিয়েছিল? দুপুর 1:30টার সময়। 1:30টার সময়? ঠিক কটার সময় ফিরে এলো? তাড়াতাড়ি চলে এসেছিল, এই 1:45-র আশেপাশে। 1:45-র সময় মানে 15 মিনিটের মধ্যে ফিরে এলো? তার মানে এই সুধাংশু আশেপাশেই কোথাও লুকিয়ে রয়েছে। হ্যাঁ স্যার, হেঁটেই গিয়েছিলেন, বেশি দূর যাননি। পায়ে হেঁটে গিয়েছিল? আচ্ছা, যখন ও ফিরে এলো তখন কেমন লাগছিল? মানে ওর হাবভাব কেমন ছিল? ওনার হাবভাব তো ঠিকই ছিল, কিন্তু ওনার পোশাকটা। পোশাক? পোশাকে কি হয়েছিল? ওনার ড্রেসে সিমেন্ট লেগেছিল। সিমেন্ট লেগেছিল? হ্যাঁ স্যার, সিমেন্ট। আর ওনার কোটে পেইন্টের চিহ্নও ছিল। পেইন্টের চিহ্ন? হ্যাঁ, হালকা হলুদ রঙের। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। সিমেন্ট আর পেইন্টের চিহ্ন, তার মানে সুধাংশু এমন কোনো জায়গায় গিয়েছিল যেখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল, মানে পেইন্টিং এর। ইয়েস স্যার। চলো তাহলে অফিসের আশপাশটা চেক করি। মিস্টার রাজীব, আপনি 15 তারিখ MNN মাউন্টেনিয়ারিং থেকে কিছু জিনিসপত্র কিনেছিলেন? হ্যাঁ, তো দেখান তো জিনিসগুলো। কিন্তু কি জন্যে? আমি সিআইডি অফিসার। একটা কাজ করো, আশপাশটা দেখো, কোথাও কোনো আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং পাওয়া যায় কিনা চেক করো।
হ্যাঁ ফ্রেডি, কোথাও বসে পড়োনি তো? আরে না স্যার, এখানে বসার জায়গাই বা কোথায়? শুধু ওই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংটা পেয়ে গেলে ওখানেই বসবো। হ্যাঁ, তোমার কি খবর? আচ্ছা, হ্যাঁ দাঁড়াও, আসছি। আচ্ছা, তো এটাই সেই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং? এখানেই টাকার ব্যাগ নিয়ে এসেছিল সুধাংশু। তাই তো মনে হচ্ছে স্যার। চলো দেখি কেমন পান বানায় লোকটা। ডিউটিতে পান? মুখ খুলিস না ভাই, খুব রকচটা লোক কিন্তু উনি। কখন কি করে বসবে কোনো ঠিক নেই। কি হলো? কি মন্ত্র দিচ্ছ ভাই? হ্যাঁ, কিছু না তো স্যার। তুই কিছু বললি নাকি? আরে স্যার, আমি কেন কিছু বলবো? আমি কিছু বলিনি। আমার কান সুরসুর করছে। হ্যাঁ, চলো। আরে শোনো, বলুন। একে চেনো? ইনি কে স্যার? কাল 2টোর সময় এখানে এসেছিল, 1টা থেকে 1:30টার মধ্যে। হ্যাঁ, এখন কিছু কিছু মনে পড়ছে স্যার। মনে পড়ছে? হ্যাঁ, এর হাতে একটা ব্যাগ ছিল। ব্যাগ? দেখো, এখন আদর করে জিজ্ঞাসা করছি, তাড়াতাড়ি মনে পড়ে গেলে ভালো, না হলে খুব মুশকিল হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, একটা ব্যাগ ছিল, একটা ব্যাগ ছিল স্যার। ছিল না? কি কি করলো ওই ব্যাগটা দিয়ে? আমার মনে হয় ওই লোকটার মাথাটা খারাপ ছিল, যাবার সময় খালি হাতে চলে গেল। আচ্ছা, এমন তো হয়নি যে লোকটা ওখানে ব্যাগটা রেখে গেল আর তুমি গিয়ে ওটা খুলে দেখোনি যে ওর ভিতর কি আছে? মাফ করবেন, আপনারা তো আমায় হাতে নাতে ধরে ফেলেছেন। তুমি গিয়ে দেখেছো তো? হ্যাঁ স্যার, কিন্তু আমি এখান থেকে যাবার আগে মেম সাহেব এলেন আর ব্যাগ নিয়ে চলে গেলেন। মেম সাহেব? দেখতে কেমন ছিল? মেম সাহেবের মতোই দেখতে ছিল। আরে বাবা, চেহারা তো দেখেছিলে নাকি? না স্যার, চেহারা দেখতে পাইনি, আসলে আমার চোখটা তো ব্যাগের দিকেই ছিল। দেখোনি তো? আচ্ছা, একে নিয়ে চলো তো, বিউরোতে নিয়ে চলো। আরে না না স্যার, স্যার ওনার হাইটটা 5.5 ফুটের মতো ছিল, ফর্সা রং আর লম্বা চুল। বাকি চেহারার ব্যাপারে জিজ্ঞেস করবেন না, চেহারা আমি দেখতে পাইনি। সত্যি বলছি স্যার, সত্যি বলছি স্যার। আচ্ছা স্যার, সুধাংশু স্ত্রী আর শালি 5.5 ফিটের কম, তো এটা নিশ্চয়ই অন্য কেউ হবে। তার মানে ওই অপরাধে একটি মেয়েও সামিল ছিল। আমরা অঙ্কুশের সঙ্গে দেখা করতে যাই। আপনারা আসতে অনেক দেরি করে ফেললেন। 5 দিন আগে ওনার মৃত্যু হয়েছে। মৃত্যু? আই এম সরি। কিভাবে হলো মৃত্যু? আগুনে পড়ে। কোথায় আগুন লেগেছিল? ওনার অফিসে। নিজেকে আপনি একটু সামলান। যে জিনিস উনি সারা জীবন ধরে ভয় পেতেন, সেই জিনিস ওকে কেড়ে নিল। তার মানে অঙ্কুশের আগুনে ভয় ছিল? হ্যাঁ স্যার, ওনার আগুনের ফোবিয়া ছিল। আমার তো মনে হচ্ছে খুনি চেনাশোনা, যে অঙ্কুশ আর সুধাংশুর ফোবিয়া সম্পর্কে জানতো আর ওদেরকে তিলে তিলে মারতে চাইছিল। আচ্ছা, এটা বলুন যে 23 তারিখ অঙ্কুশকে কোনো মাউন্টেনিয়ারিং এর জিনিসপত্র কিনেছিল? হ্যাঁ স্যার, কিনেছিল। আমরা দেখতে পারি? কিন্তু কোথায় রেখেছে আমি জানি না। ও, আই এম সরি। তাহলে তো আপনার বাড়ির তল্লাশি নিতে হবে। নিশ্চয়ই। শ্রেয়া? ইয়েস স্যার। আরে সুধাংশু, এই ফটোতে সুধাংশু না? হ্যাঁ স্যার, এই সুধাংশু অঙ্কুশের বিজনেস পার্টনার। বিজনেস পার্টনার? হ্যাঁ স্যার, কিন্তু 1 বছর আগে ওদের পার্টনারশিপ ভেঙে গিয়েছিল। পার্টনারশিপ ভেঙে গেছিল? কিন্তু কেন? নিজেদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি বোধ হয়। স্যার, স্যার পুরো বাড়ি দেখলাম, মাউন্টেনিয়ারিং এর জিনিসপত্র কোথাও নেই। পাওয়া যাবে কোথা থেকে? নিশ্চয়ই ওই চেনাশোনা লোকটা চুরি করে নিয়ে গেছে সুধাংশুকে মারার জন্য। নম্রতা দেবী, এই ফটোতে অঙ্কুশ আর সুধাংশু ছাড়া এরা দুজন কারা? উনি রিতেশ, অঙ্কুশের খুব ভালো বন্ধু। এইজন? হ্যাঁ। আরে একে আমি চিনি না। নো প্রবলেম, সিআইডি খবর নিয়ে নেবে। এমনিতে এই ফটোটা কোথাকার? ওয়েভ রিসর্টের। আজ থেকে 8 বছর আগে 2010-এর 14ই এপ্রিল ওখানে কোম্পানির পার্টি ছিল। ওয়েভ রিসর্ট, 14ই এপ্রিল 2010। স্যার, এই হলো ফায়ার ডিপার্টমেন্টের রিপোর্ট। এখানে পরিষ্কার লিখে দেওয়া আছে অঙ্কুশের অফিসে যে আগুন লেগেছিল সেটা পেট্রোলের জন্যই। ও, তার মানে আগুন লাগেনি, আগুন লাগানো হয়েছে।
পেট্রোল ছিটিয়ে অফিসটাকে ছাই করে দিয়েছে। তার মানে অভিজিৎ খুনি অঙ্কুশকে সেরকমই মৃত্যু দিয়েছে যেটাতে ও বেশি ভয় পেত, আগুন থেকে। স্যার এর মানে খুনি কোনো এমন একজন যার শত্রুতা দুজনের সঙ্গেই ছিল, অঙ্কুশ আর সুধাংশুর সাথে। স্যার কোনো বিজনেস রাইভেল হতে পারে। সুধাংশু আর অঙ্কুশ তো পার্টনার ছিল না? আর বিবেক, এই সুধাংশু আর অঙ্কুশের দুজনের পার্টনারশিপ তো 1 বছর আগে ভেঙে গেছে। চতুর্থ লোকটার ব্যাপারে কিছু জানা গেছে? স্যার দয়া লেগে আছে। আর রিতেশের ব্যাপারে? স্যার ওর বাড়িতে তালা আর ফোনটাও বন্ধ। স্যার এই হলো অঙ্কুশের ব্যাংক স্টেটমেন্ট। ঠিক সুধাংশুর মতন অঙ্কুশও প্রত্যেক মাসের প্রথম শুক্রবারে নিজের অ্যাকাউন্ট থেকে 1,40,410 টাকা তুলতো স্যার। সুধাংশুর মতো অঙ্কুশও? হ্যাঁ স্যার। তার মানে অভিজিৎ কেউ না কেউ এদের দুজনকে ব্ল্যাকমেল করতো, নিশ্চয়ই ব্ল্যাকমেল করতো। হ্যাঁ স্যার, কোনো কমন এনিমি, এমন একজন শত্রু যে অঙ্কুশ আর সুধাংশু দুজনকেই খুব ঘৃণা করত। আর যখন ব্ল্যাকমেলের পয়সা দেওয়া বন্ধ করে দিল দুজন, তখন ওকে রাস্তা থেকে সরিয়ে দিল। কিন্তু অভিজিৎ একটা জিনিস আমার খটকা লাগছে, ওই টাকার সংখ্যাটা, ওই অড অ্যামাউন্ট। অভিজিৎ যদি ওই ব্ল্যাকমেলার চাইতো তাহলে ওর কাছে 1 লাখ, 1.5 লাখ বা 2 লাখ নিত। ওই অ্যামাউন্টটা কেন নিল? ওই অড অ্যামাউন্ট 1,40,410, এই অ্যামাউন্টটা কেন? আচ্ছা, তাহলে এই ব্যাপার। কি ব্যাপার স্যার? স্যার মনে হচ্ছে এই অঙ্কের রহস্য মাথাতে এসে গেছে। এই দেখুন, 14, 4, 10। ও, তাহলে এই খেলার রহস্যটা বুঝতে পেরেছি অভিজিৎ। মানে স্যার এটা একটা তারিখ, 14ই এপ্রিল 2010। কারেক্ট বিবেক, এই তারিখটা আমাদের অঙ্কুশের ওয়াইফ নম্রতা বলেছে। এই তারিখেই এই ফটোটা তোলা হয়েছিল ওই রিসর্টে একটা পার্টিতে। তার মানে অভিজিৎ সুধাংশু আর অঙ্কুশের মৃত্যু রহস্য 8 বছর আগের পার্টিতে লুকিয়ে আছে। 14/4/2010। আরে স্যার, আমাদের রিসর্টে প্রত্যেক সপ্তাহে 1-2 পার্টি লেগেই থাকে। এখন 8 বছর আগে কোন পার্টি হয়েছিল সেটা বলা একটু মুশকিল স্যার। আপনার মুশকিল দূর করার উপায় আমার কাছে আছে। এই ফটোটা ভালো করে দেখুন। এই ফটোটা 14ই এপ্রিল 2010-এর। ও, এই পার্টি? আমি বলেছিলাম না আপনার মুশকিল দূর করার উপায় আমার কাছে আছে। আপনারা এই পার্টি ব্যাপারে কথা বলছেন? কেন, কোনো বিশেষ ব্যাপার হয়েছিল নাকি পার্টির সঙ্গে? হ্যাঁ। কি হয়েছিল? আমাদের রিসর্টে প্রথমবার পুলিশ এসেছিল এই পার্টির কারণে। মদ খেয়ে কোনো গন্ডগোল করেছিল নাকি? না না স্যার, পার্টি তো রাতের বেলা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু গন্ডগোলটা হয়েছিল পরের দিন সকালবেলা। কি এমন হয়েছিল? স্যার এই ফটোতে এই যে এই স্যার রয়েছেন না, উনি আমাদের রিসর্ট থেকে উধাও হয়ে গিয়েছিলেন। বোঝাই যায়নি কোথায় চলে গিয়েছিলেন। জানি নাকি ওনাদের? না স্যার, পুলিশ অনেক খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু কেউ কিছু জানতে পারেনি। আচ্ছা, লোকটার নাম কি? ইনার নাম ভি দিয়ে শুরু হতো। বরুণ না, বিজয়, হ্যাঁ বিভোর নাম ছিল স্যার। বিভোর নাম ছিল? আবার এমনটা নয় তো যে এই মৃত্যুর সাথে বিভোরের বেপাত্তা হওয়ার কোনো সম্পর্ক আছে? স্যার আমার মনে হচ্ছে এই 3 বন্ধুই কিছু গড়বড় করেছে, আর এই বিভোর নিরুদ্দেশ হওয়ার পেছনে ওদের 3 জনেরই হাত আছে। বিভোর নিরুদ্দেশ হয়েছিল, তাই হয়তো এদের খুন হয়ে যাচ্ছে। 2 বছর হয়ে গেছে বিভোর গায়েব, আজ পর্যন্ত পাওয়া যায়নি। কোথায় গায়েব হয়ে যেতে পারে? আবার উপরে চলে যায়নি তো? রেডি, আত্মাও পড়ে যায়, বডি নয়। আরে কোথাও না কোথাও বডিটা তো পাওয়া যাবে। ওর পরিবারের সাথে কথা বলতে হবে। কি বলে দেখি? স্যার হ্যাঁ, আপনারা 8 বছর আগের পার্টিটার ব্যাপারে জানতে চাইছেন না? হ্যাঁ, কিন্তু তুমি কিছু জানো এই ব্যাপারে? হ্যাঁ স্যার, ওই বিভোর নামের লোকটা না ওই দিন অনেক মদ খেয়ে নিয়েছিল স্যার। অনেক বলতে অনেক, হিসেবের বাইরে। তাহলে কি ও খেয়ে উল্টে পড়েছিল? না স্যার, ওর 3 জন বন্ধু ওকে নিয়ে গিয়েছিল। তুমি কি করে জানলে? স্যার আমি এখানেই ছিলাম, পার্কিং এ। বিভোর তো ঠিক করে চলতেই পারছিল না। এদেরকে চেনো? এই তো সেই 3 জন যারা বিভোরকে নিয়ে গিয়েছিল এখান থেকে। আর কিছুক্ষণ বাদে সবাই ফিরে এসেছিল। আবার ফেরতও এসেছিল? হ্যাঁ স্যার, কিন্তু ওরা 3 জনই শুধু ফিরেছিল। আর ওই বিভোর?
ও ফেরত আসেনি? বিভোর ফিরে আসেনি। বিনীত, ওর ফোন নাম্বার নিয়ে নাও। ব্যাস, এবার একদম শিওর হয়ে গেলাম এই তিনজনই বিভোরকে মেরে কোথাও একটা পুঁতে দিয়েছে। আর এসব করতে ওদেরকে ও দেখে ফেলে, আর এক এক করে সবাইকে ব্ল্যাকমেল করছে আর সবাইকে খুন করছে। মনে হয় এর পরের নাম্বারটা রিতেশের জন্য লেখা আছে। রিতেশের বাড়িতে দেখেছিলে? হ্যাঁ স্যার, ওর ঘরে তালা লাগানো, কিন্তু ওর মোবাইল এখানেই ট্রেসড হয়েছে, এই হোটেলেই। এক্সকিউজ মি, আপনি হোটেলের ম্যানেজার? ইয়েস স্যার। আমরা আপনাকেই খুঁজছিলাম। এই ছবিটা ভালো করে দেখুন, এই লোকটা আপনার হোটেলে উঠেছে? নো স্যার। ভালো করে দেখুন, রিতেশ নাম ওর। স্যার, রিতেশ নামের কোনো গেস্ট আমাদের হোটেলে আসেনি। আচ্ছা, আপনারা কারা? সিআইডি। শোনো। হ্যাঁ স্যার। এই ফটোটা দেখো, একে দেখেছো হোটেলে? এ তো সেদিন কনফারেন্সে ছিল। কনফারেন্সে? কোন কনফারেন্স? অ্যাকচুয়ালি স্যার, আজকে আমাদের হোটেলে ইঞ্জিনিয়ারদের একটা কনফারেন্স আছে, যেখানে বাইরে থেকে অনেক লোক এসেছে। কোথায় কনফারেন্স হল? হল নাম্বার 5-এ স্যার। এখনো চালু আছে কনফারেন্স? এই 5 মিনিট আগেই শেষ হলো। এক্সকিউজ মি, কনফারেন্সের জন্য যে বাইরে থেকে লোক এসেছিল, ওরা আছে ভেতরে? স্যার সবাই চলে গেছেন স্যার। চলে গেছে? আচ্ছা, এই ফটোটা ভালো করে দেখুন, এই লোকটা কি ছিল ওখানে? একে লিফটের ভেতরে ঢুকতে দেখেছিলাম স্যার। লিফটের ভেতরে? তার মানে নিচে গেছে? আরে লিফট বন্ধ হয়ে গেছে, লিফট খুলুন। কি করছেন স্যার? লিফট বন্ধ হয়ে গেছে, ভিতরে লোক আছে। সরে যান, সরে যান। আরে লিফট বন্ধ হয়ে গেছে, লিফট খুলুন। কি করছেন? ভেতরে লোক আটকে গেছে? হ্যাঁ স্যার, এই লোকটাই সেই লোকটা। পেছনে যান সচিন। বাইরে বের করো। রিতেশ, রিতেশ, নিঃশ্বাস পড়ছে। বিনীত, অ্যাম্বুলেন্সকে ফোন করো তাড়াতাড়ি। ডাক্তারবাবু, এখন শরীর কেমন আছে রিতেশের? ডোন্ট ওয়ারি, এখন আর বিপদের কিছু নেই। ভালো হয়েছে যে ওকে আপনারা সঠিক সময় হসপিটালে এনেছিলেন, না হলে ওর বাঁচাটা খুবই মুশকিল হতো। কিন্তু ডাক্তারবাবু, একটা ব্যাপার মাথায় ঢুকলো না। শুধু লিফটে বন্ধ হওয়ার কারণে ওর শরীর এত খারাপ হয়ে গিয়েছিল? ব্যাপারটা তা নয়, আমরা ওর রক্তের মধ্যে বিষও পেয়েছি। বিষ? কি ধরনের বিষ? এখন এটা তো কোনো ফরেন্সিক এক্সপার্টই বলতে পারবেন, তবে মনে হয় যে খুবই স্লো পয়জন ছিল। যদি তাড়াতাড়ি এফেক্ট করবার মতো কোনো বিষ হতো, তাহলে রিতেশ এখনো বেঁচে থাকতো না। স্যার, হতে পারে এটা সেই স্লো পয়জন, ইথেনসাইনাল ট্রাইঅক্সাইড, যেটা সুধাংশুর শরীরে পাওয়া গেছে। আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা ডাক্তারবাবু, আমরা রিতেশকে মিট করতে পারি কি? শিওর, প্লিজ। আসুন আসুন না, স্যার। না, আসুন। আপনারা ঠিকঠাক সময় এখানে আমায় না নিয়ে এলে আমার তো টিকিটই কাটা হয়ে গেছিল, তাও আবার একেবারে ফ্রিতে। না 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 না, ফ্রিতে নয়, গুনে গুনে 1,40,410 টাকায়। 1,40,410? এটা কি স্যার? দেখো রিতেশ, আর সত্যিটাকে ঢেকে রেখে কোনো লাভ নেই। আমরা তোমার ব্যাংক ডিটেলস চেক করে ফেলেছি। তুমি প্রতি মাসের প্রথম শুক্রবারে 1,40,410 টাকা কাকে দিতে? আমি? কাকে? তাকেই, যাকে সুধাংশু আর অঙ্কুশও টাকা দিত, আর যে ওদের দুজনকে খুন করেছে। আর তোমার উপরেও তো হামলা করেছে। আমার উপর কে হামলা করেছিল আমি ঠিক জানি না, আমি তো তার মুখও দেখিনি। অদ্ভুত ব্যাপার, ওই লোকটা তোমাকে বিষ খাওয়ালো, তোমাকে লিফটে বন্ধ করলো, আর তুমি বলছো যে ওর মুখটা দেখতে পাওনি তুমি? হ্যাঁ, বিষের ব্যাপারে তো কিছু জানি না স্যার। আমি হোটেল থেকে বাইরে যাচ্ছিলাম, হঠাৎ করে পেছন থেকে আমাকে কেউ ধাক্কা দেয় আর আমাকে লিফটে বন্ধ করে দিয়ে চলে যায়। এগুলো এত কম সময়ের মধ্যে ঘটে যে আমি ওর মুখই দেখতে পারিনি স্যার। কিন্তু ও তোমাকে লিফটে কেন বন্ধ করতে গেল? তোমার কি কোনো লিফট ফোবিয়া আছে? শুধু লিফটই না স্যার, আমার যে কোনো বন্ধ জায়গাতেই ভয় লাগে। আমার ক্লাস্ট্রোফোবিয়া আছে। দেখলেন স্যার আপনি, খুনি প্রত্যেককে যন্ত্রণাদায়ক মৃত্যু দিতে চায়। ও সুধাংশুকে ওপরে ঝুলিয়ে দেয়। সুধাংশুর ভার্টিগো ছিল, ও অঙ্কুশকে পুড়িয়ে মারে, কারণ ওর পাইরোফোবিয়া ছিল। আর ওকে লিফটে বন্দি করে দেয়, কারণ ওর ক্লাস্ট্রোফোবিয়া আছে। তার মানে এই লোকটা এদের পরিচিত কেউ হবে, যে জানতো যে এদের কার কিসে ভয় আছে।
রিতেশ, তোমার কোনো নাম মনে পড়ছে কি? না স্যার। আমাদের মাথায় একটা নাম আসছে। কার? বিভোর। বিভোর? আপনারা বিভোরকে কি করে চেনেন? আমরা তো ওই পার্টির ব্যাপারেও জানি, যেটা ওয়েভ রিসর্টে 14 এপ্রিল 2010। এই যে টাকাটা 1,40,410 ওখান থেকেই এসেছিল, তাই না? বলো, সে রাতে কি হয়েছিল এক্স্যাক্টলি, যে কারণে তোমাদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে, যার জন্য খুনও হয়েছে? ওই রাতে? হ্যাঁ হ্যাঁ, বলো, কি রহস্য ছিল সে রাতের? কে এই বিভোর? ওই রাতে বিভোর অনেক মদ খেয়েছিল। ও সোজা হয়ে হাঁটতেও পারছিল না। আমরা ভাবলাম ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, একটু ঠান্ডা হাওয়া লাগলে হয়তো হয়তো ওর নেশার ঘোর কাটবে। এটাই ভেবে অঙ্কুশ ওর গাড়িটা বার করে আর আমরা 4 জন ওই গাড়িতে রিসর্ট থেকে বাইরে বেরিয়ে যাই। রিসর্টের থেকে একটু দূরেই একটা খাঁদ ছিল। অঙ্কুশ ওর গাড়িটা ওখানেই দাঁড় করায় আর আমরা 4 জন ওখানেই বসে কথা বলছিলাম। কি কথা বলছিলেন? এই এদিক ওদিকের কথা, যেরকম বন্ধুদের মধ্যে হয়, একটু হাসি মজা, একে অপরের লেগ পুলিং করা। আর তার একটু পরে আমরা একে অপরের ভয়ের ব্যাপারে কথা বলি। ভয়? কিরকম ভয়? হ্যাঁ, ভয়। প্রত্যেক মানুষের কোনো না কোনো জিনিসে ভয় থাকে। যেমন আমার ক্লাস্ট্রোফোবিয়া, সুধাংশুর ভার্টিগো, আর অঙ্কুশ আগুনে ভয় পেত। বিভোরের অল্টোফোবিয়া ছিল। অল্টোফোবিয়া? উঁচুতে গেলে ভয় পেত? উঁচু জায়গায় ভয়, কারণ ওটা খাঁদ ছিল। আমরা বিভোরের খুব পেছনে লাগছিলাম। বলছিলাম, যদি তোর হিম্মত থাকে তাহলে তুই 2 মিনিট ওই খাঁদটার সামনে দাঁড়া আর ও নিচে দেখ। এটা জানা সত্ত্বেও যে ও মদ্যপ ছিল আর ওর পা টলমল করছিল, তাও এটা করলে কি করে? এটা তো সব থেকে বড় ভুল করেছি আমরা। বিভোর মদের নেশায় ছিল, ও ব্যালেন্স রাখতে পারেনি আর ওই খাদের মধ্যে পড়ে যায়। তারপর আমরা কোনো রকমে নিচে নামি স্যার। বিভোরকে খোঁজার অনেক চেষ্টা করি, কিন্তু ওকে আমরা খুঁজে পাইনি। তখন আমরা একটা সিদ্ধান্ত নিই যে এই রহস্যের ব্যাপারে আমরা কাউকে জানতে দেব না। এই রহস্যটা আমরা আমাদের মনেই লুকিয়ে রাখবো। লজ্জা হওয়া উচিত তোমার। নিজেকে বন্ধু বলে জাহির করো। স্যার, যা হয়েছে অজান্তেই হয়েছে। বিভোরের মৃত্যুর দায় আমি বুকে করে নিয়ে ঘুরছি। তাই ব্ল্যাকমেলিংটা ঠিক কবে থেকে শুরু হয়েছিল? 3 মাস আগে হঠাৎ করে আমরা 3 জনে একটা চিঠি পাই, যার মধ্যে লেখা ছিল 1,40,410 টাকা যদি প্রত্যেক মাসে আমরা যদি ওকে না পাঠাই, তাহলে বিভোরের মৃত্যুর রহস্য সবাইকে বলে দেবে। আচ্ছা, তোমরা কেউ কি জানবার চেষ্টা করোনি যে টাকাগুলো কার কাছে গিয়ে পৌঁছচ্ছে? করেছিলাম, কিন্তু স্যার, অপরাধী খুব চালাক। ও প্রত্যেকবার টাকা নেবার জায়গা বদলাতো আর শেষে বলতো যে পিছনে ঘুরে তাকাবে না। এসব বলার জন্য ও ফোন করতো নাকি? ফোন না স্যার, চিঠি লিখে সময় আর জায়গা বলতো। চিঠিগুলো কোথায়? চিঠি তো আমি পুড়িয়ে দিয়েছি স্যার। আমি ভয় ছিলাম যে চিঠিটা যেন কারোর হাতে না লাগে। এ কথা যদি আগে জানিয়ে দিতে, তাহলে হয়তো আজ সুধাংশু আর অঙ্কুশ জীবিত থাকতো। আচ্ছা, তুমি এমন কোনো মহিলাকে চেনো যার উচ্চতা 5.5 ফুটের মতো হবে? ফর্সা রং, লম্বা চুল। 5.5 ফুট, গায়ের রং ফর্সা। হ্যাঁ, একটু ভেবে বলো, কারণ টাকার ব্যাগ তোলার জন্য ওই মেয়েটাই আসতো। ও মাই গড, এটা মনীষা নয় তো? মনীষা? এই মনীষা কে? বিভোরের ওয়াইফ। কি? বিভোরের ওয়াইফ? আচ্ছা, ওই এসব করছে না তো? নিজের স্বামীর মৃত্যুর বদলা নিচ্ছে না তো? হ্যাঁ, এই বিভোরের অ্যাড্রেসটা দাও।
হ্যাঁ স্যার, এটাই বিভোরের বাড়ি। স্যার নিশ্চয়ই এই সব কিছুর পেছনে মনীষার হাত আছে। ব্ল্যাকমেল করেও বড় লোক হয়ে গেল আর খুন করে স্বামীর মৃত্যুর প্রতিশোধও নিয়ে নিয়েছে। আরে শুনুন, আপনারা কে আর এখানে কি করছেন? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? হ্যাঁ। কি ব্যাপার স্যার, আপনারা এই ঘরে কাকে খুঁজতে এসেছেন? মনীষাকে, বিভোরের ওয়াইফ। স্যার এই ঘরটা তো 1 বছর ধরে বন্ধ পড়ে আছে, এখানে কেউ আসে না। স্যার শুনেছি যে বিভোর মারা গেছে, এটা কি সত্যি? হ্যাঁ, মনে হচ্ছে এমনটাই ঘটেছে। আচ্ছা, গত 1-1.5 বছরে এই বাড়িতে কেউ আসেনি আদৌ? না স্যার। ঠিক আছে, আপনি যেতে পারেন। ওকে স্যার। গত 1-1.5 বছরে এখানে কেউ আসেনি, তো তাহলে ইলেকট্রিক বিল, কুরিয়ার, চিঠি কিছু তো থাকা উচিত লেটার বক্সে। কিছু নেই। চলো ভেতরে ঢুকে দেখি একবার। নিখিল, ওটা দেখো তো, লাইটের সুইচ কোথায়? দেখলেন স্যার, এখনো বাড়িতে ইলেকট্রিক রয়েছে, কানেকশন কাটেনি। শুধু তাই নয়, মেঝেও একদম চকচকে আছে। ঘরের দেওয়ালে মাকড়সার জালও নেই। মনে হচ্ছে প্রতিদিন সাফ সাফাইয়ের কাজ হয়। নিখিল, উপরে গিয়ে দেখো তো। স্যার এই দেখুন, ফ্রিজে রাখা জিনিসগুলোও টাটকা রয়েছে। স্যার, ওপরে ঘরে একদম পরিষ্কার, কিছু নেই। তার মানে এই মনীষা বাড়িতে এমন সময় আসে যাতে প্রতিবেশীদের নজরে না পড়ে। এই দাঁড়াও, দাঁড়াও, চুপচাপ এদিকে ঘোরো আর মুখ থেকে স্কার্ফটা সরাও। স্কার্ফ সরাও। ধরো ওকে, ধরো। ব্যাস, অনেক হয়ে গেছে। গান নিচে। বন্দুক নিচে, স্কার্ফ সরাও। আমি কিছু করিনি, আমাকে করতে বলেছিল। কার কোথায়? কিছু করিনি। কার কোথায়? আসুন আসুন মিস্টার বিভোর, স্বর্গলোক থেকে এত নিচে ধরিত্রীতে আসতে কোনো সমস্যা হয়নি তো? আপনি আমার সঙ্গে মজা করছেন? মজা? মজা তো আপনি করেছেন নিজের বন্ধুদের সাথে। নিজের মিথ্যে মৃত্যুর অভিনয় করে প্রথমে ব্ল্যাকমেল করলেন, তারপর ওদেরকে মেরে ফেললেন। না, এটা মিথ্যে কথা। হ্যাঁ, এটা ঠিক যে আমি ওদের ব্ল্যাকমেল করেছিলাম, কিন্তু আমি কাউকে খুন করিনি স্যার। কেন করছিলে তুমি ব্ল্যাকমেল? কারণ আমি ওদের শাস্তি দিতে চাইতাম। আমার সঙ্গে যে অন্যায়টা হয়েছিল তার বদলা নিতে চেয়েছিলাম আমি। কি ব্যাপার, খুব ভালো হিসেব। বুদ্ধি করে লাখ লাখ টাকা আত্মসাৎ করে নিলে। আমার অবস্থা তো দেখছেন আপনারা, চলাফেরাও করতে পারি না। নরকের কীটের থেকেও খারাপ অবস্থা করেছে ওরা আমার। তার বদলে আমি কিছু টাকা পেয়েছি,
তাতে কি খারাপ হয়েছে? নিজের প্রতিশোধের আগুন নেভানোর জন্য তুমি অঙ্কুশকে আগুনেই পুড়িয়ে মারলে আর সুধাংশুকে ফাঁসি দিলে, হ্যাঁ? আমি ওদের কেন মারবো? ওরা মারা যায় তো আমার টাকা পাওয়া বন্ধ হয়ে গেল। আর এই অবস্থায় এরকম করবেই বা কি করে বলুন? আচ্ছা, তা কে তোমাদের সেই অতি প্রিয়জন যে তোমাদের জন্য এই তিনজনের উপরে প্রতিশোধ নিল, হ্যাঁ? একটা কথা বলো তো, সেদিন 14 এপ্রিল 2010-এ এক্স্যাক্টলি কি হয়েছিল পার্টিতে? ভেবেচিন্তে বলবে কিন্তু। সেদিন রাতে আমি একটু বেশি মদ খেয়ে ফেলেছিলাম, ঠিক মতো চলাফেরাও করতে পারছিলাম না। তখন সুধাংশু, রিতেশ আর অঙ্কুশ আমাকে গাড়িতে বসালো আর আমায় খাদের কিনারায় নিয়ে গেল। ওরা খুব ভালো করে জানতো বেশি উঁচুতে উঠলে আমার মাথা ঘোরায়। আমার এই ভয় দূর করার জন্য ওরা আমাকে খাদের কিনারায় দাঁড় করিয়ে দেয়। তারপর নেশা করার জন্য তোমার পা ব্যালেন্স হারায় আর তুমি খাদে পড়ে যাও। না, আমার ব্যালেন্স তখন নষ্ট হয়নি। কেউ আমাকে পিছন থেকে ধাক্কা মেরেছিল। ধাক্কা? কে ধাক্কা দিয়েছিল তোমায়? জানি না। সেই সময় ওখানে ওই তিনজন ছাড়া আর তো কেউ ছিল না। তাহলে মানে দাঁড়াচ্ছে ওই তিনজনের মধ্যে কেউ। স্যার, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। অঙ্কুশ আর সুধাংশু মারা গিয়েছে, রিতেশ তো মরতে মরতে বেঁচে গেছে, আর বিভোর এই অবস্থাতেই নেই যে কাউকে প্রাণে মারতে পারে। তাহলে তাহলে সেই পঞ্চম ব্যক্তিটি কে, যাকে আমরা দেখতে পাচ্ছি না? হ্যাঁ স্যার, আর রিতেশের উপর তো প্রাণঘাতী হামলা হয়েছে, তাহলে ও মিথ্যে বলবে কেন? তাহলে বিভোর স্যার নিশ্চয়ই মিথ্যে বলছে। ও টাকাও কামিয়ে নিয়েছে আর নিজের বদলা পূরণ করেছে স্যার। হ্যাঁ, কিন্তু বিভোর কেন মিথ্যে কথা বলবে বিবেক? কেন মিথ্যে বলবে ও, যখন ও জানতোই না যে কে ওর ওপর প্রাণঘাতী হামলা করেছে? আর কেনই বা ও তিনজনের উপর প্রতিশোধ নেবে? হ্যাঁ বলো। এই রিতেশ সেদিন হোটেলে কোনো কনফারেন্স অ্যাটেন্ড করতে গিয়েছিল না? ইয়েস স্যার। হ্যালো, আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বলছি, সিআইডি থেকে। হ্যাঁ, রিতেশ আপনাদের হোটেলে যে কনফারেন্স অ্যাটেন্ড করতে এসেছিল। রিতেশ, আরে ওই যে লিফটে আটকে গেছিল। হ্যাঁ হ্যাঁ, তো ওই কনফারেন্স যে অ্যাটেন্ড করতে এসেছিল, আপনি জানেন কি কনফারেন্স ছিল, কিসের ছিল? কি? থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। রিতেশ সেদিন হোটেলে সাবমেরিন ইঞ্জিনিয়ার্সদের কনফারেন্স অ্যাটেন্ড করতে গিয়েছিল। সাবমেরিন ইঞ্জিনিয়ার্সদের কনফারেন্স? তাহলে অভিজিৎ, আমরা খুনিকে রিতেশ কোথায়? উনি ব্লাড টেস্ট করতে গিয়েছেন। ব্লাড টেস্টের জন্য অ্যাটেন্ডেন্টকে ফোন করে ওকে ওখানেই আটকাতে বলো। কিন্তু কি হয়েছে? যা বলা হচ্ছে তাই করো, কুইক। হ্যালো। হ্যালো। হ্যাঁ সুনিতা, কি হয়েছে? স্যার, সিআইডির লোক এসেছিলেন, বললেন রিতেশ যেন কোথাও না যায়। রিতেশ তো আমার সামনেই বসে আছে, ও কোথায় যাবে? এই কি হলো তোমার? কোথায় গেল রিতেশ? স্যার, ও বাইরের দিকে চলে গেল স্যার। তুমি ঠিক আছো? রেডি? ডাক্তারকে ডাকো, কুইক। মিনিট, নিখিল এদিকটায় দেখো। স্যার, ওদিকে যাও। চল। এই ছেড়ে দেখে ছাড় বলছে, কেন হলে ভালো হবে না। ঠিক তো এই মালটার জন্য হবে না। দুটো খুন করেছি আমি, 3 নম্বরটা করলেও একটাই ফাঁসি হবে। দেখো, আমাকে ছেড়ে দাও বলছি। ঠিক আছে, তুমি যেতে পারো। নিখিলের যেন কিছু না হয়। এই হলো না বুদ্ধিমানের মতো কাজ। গানটা নিচে কর। শুনতে পাচ্ছিস না? গানটা নিচে কর। শুনতে পাচ্ছিস না? গানটা নিচে কর।
দুটো খুন করে আবার সিআইডি কে চ্যালেঞ্জ করছিস তুই? আপনারা জানলেন কি করে যে আমি খুনটা করেছি? তোর মিথ্যাটা ধরে ফেলেছিলাম আমরা। তুই আমাদের বলেছিলিস যে তোর গ্লস্টোফোবিয়া আছে, মানে বদ্ধ জায়গায় ভয়। হ্যাঁ, আর যদি সত্যিই তাই হয় তো তাহলে সেদিন ওই হোটেলে সাবমেরিন ইঞ্জিনিয়ারদের কনফারেন্সে কি করতে গিয়েছিলিস তুই? হ্যাঁ, এত প্ল্যানিং করলাম, ছোট ছোট কথাগুলো মনে রেখেছিলাম, কিন্তু এই ভুলটা কি করে করলাম? সিআইডির ব্যাপারটাই এই রকম। খুব ছোট্ট একটা ভুল আমাদের কাজে লাগে অপরাধীর মুখোশ খোলার জন্য। এবার বলে ফেল, নিজের বন্ধুদের কেন মেরেছিস তুই? ব্ল্যাকমেলারের বারবার হুমকি দেওয়াতে অঙ্কুশ আর সুধাংশু ভয় পেয়ে গেছিল। ওরাও আমাকে হুমকি দিচ্ছিল যে আমার করা অপরাধের শাস্তি ওরা কখনোই ভুগবে না, আর সিআইডি কে সবকিছু সত্যি সত্যি বলে দেবে যে আমি বিভোরকে ধাক্কা দিয়েছিলাম। মানে ওরা দুজন জানতো যে বিভোরকে তুমি ধাক্কা দিয়েছিলে? হ্যাঁ। আচ্ছা, তুই বিভোরকে ধাক্কা কেন দিয়েছিলিস? কি ক্ষতি করেছিল ও তোর? হ্যাঁ, কারণ ও আমার ভালোবাসা কেড়ে নিয়েছিল। তার মানেটা কি? আমি মনীষাকে ভালোবাসতাম কলেজের দিন থেকে। বিভোর এই কথাটা খুব ভালো করেই জানতো, কিন্তু তবুও গিয়ে মনীষাকে প্রপোজ করে। আর মনীষা নিজে বিভোরের এই বিয়ের প্রপোজালটায় এগ্রি হয়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, সেই দিনই আমি ঠিক করে ফেলেছিলাম যে ওর মূল্য বিভোরকে একদিন দিতেই হবে। আরে মূল্য বিভোর নয়, তুই চোকাবি এবার। জেলের ভেতরে বসে ফাঁসির অপেক্ষায় থাকবি, কারণ বিভোর এখনো বেঁচেই আছে।